সবার বুক ফাটা কষ্টটা চোখের জল হয়ে কিভাবে গড়িয়ে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম। দীর্ঘদিন ধরে আমি যে স্বপ্নে জাল বুনেছিলাম, আজকে আমার সেই জাল ভেদ করে মুক্ত একটা মাকড়সায় পরিণত হব। আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম, যেদিন সবার চোখের জলে আমার স্বপ্নের রাস্তাটা পিছল হয়ে যাবে। সেই দিনই তো আমি একটা শক্ত খুঁটিকে ভর করে ব্যালেন্স নিয়ে জীবনের চলার পথে নতুন করে রওনা দেব। কেউ বুঝতেই পারছে না আমার মনে এখন কি চলছে। সবাই ভাবছে ওদের মতন আমার বুকটাও মনে হয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আজকে আমার স্বামীর শেষ দিন। এরপরে আর ও ভোরের আলো দেখতে পাবে না। এর পরের সকালটা শুধুমাত্র আমার হবে। আমি ওর মাথার পাশে বসে হাতটা ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর দুই চোখের জলে বুকটা ভাসাচ্ছি। আমি মনে মনে নিজের প্রতি ভীষণই সন্তুষ্ট। আমি আমাকে কত প্রশংসা করছি। আমি এত কিছু পারছি কি করে? দেখো আমার কত অভিনয় দক্ষতা, কেউ বুঝতে পারছে না। আমার স্বামী যখন নিঃশ্বাসটা বারবার আটকে যাচ্ছে, আমার হাতটা শক্ত করে চেপে বলল, শুনছো শ্রেয়সী, আমি চলে যাবার পরে তুমি একদম একা হয়ে যাবে। আমি চাই না তুমি আর 5টা বিধবার মতন সারা জীবন আমার স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকো। তুমিও একটা নতুন জীবন বেছে নিও। শ্রেয়সী বলল, তুমি এই সমস্ত কি কথা বলছো? তুমি তো আমার সব। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার বিধবা হয়ে সারা জীবন বেঁচে থাকবো তোমার স্মৃতি আঁকড়ে ধরে। না না, এ কখনো হয় না। এটা তুমি আমাকে করতে বলো না। শ্রেয়সী যত বলছে তত তার স্বামী সৌম্য তার কাছে জেদ ধরে আছে। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও শ্রেয়সী, আমি চলে যাবার পরে তুমি একটা নতুন জীবনে পা দেবে। আমি চোখটা ঘুরে ঘরের চারি কোণা দেখে নিলাম। আমার স্বামীর এই কথাটা শোনার পরে পরিবারের সকলে, আমার শ্বশুরবাড়ির সবাই আমার দিকে যেন একটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন তাদের দেখে মনে হচ্ছে তাদের বাড়ির ছেলে থেকে আমার প্রতি তাদের যেন একটু বেশি মায়া হচ্ছে। আমার প্রতি তারা যেন একটু খেয়াল দিচ্ছে বেশি। তারা মনে মনে এটাই ভাবছে, আহারে ছেলেটা চলে যাবার পরে এই সদ্য বিবাহিতা মেয়েটার কী অবস্থা হবে, কি করে বাঁচবে ও? ওরা তো জানেই না আমি কত শক্ত। আজকে আমার উদ্দেশ্য সফল হতে চলেছে। ওহ ভগবান, তুমি আছো, তুমি আছো। আমি যা চেয়েছিলাম আজকে আমি তাই পেতে চলেছি। সৌম্য বারবার একটা কথাই বলে যাচ্ছিল, কথা দাও, কথা দাও। তারপরে আমি খুব কষ্ট করে মুখের থেকে কথাটা বার করলাম, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, হোক না আমার হাজারো কষ্ট। আমি তো এটাই চেয়েছিলাম, আমি তো এটাই চেয়েছিলাম সকলের সামনে তাদের বাড়ির ছেলেকে, তাদের বাড়ির ছেলের ইচ্ছাকে আমি সম্মান জানিয়ে এই কথাটাই দেব, যাতে ভবিষ্যতে আমার কোনো দোষ তারা দেখতে না পারে।
শ্রেয়সী, সৌম্য, তারা দুজন মাত্র 7 দিনে নববিবাহিতা স্বামী স্ত্রী। শ্রেয়সী একজন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী শিক্ষিতা মেয়ে। তারা 2 বোন 1 ভাই। বাবা ভালো চাকরি করে, দিদি স্কুল টিচার। ভাইয়েরও চাকরি হয়ে যাবে শীঘ্রই, কিন্তু শ্রেয়সীর কপালটা একটু যেন মেরে। এত চাকরির পরীক্ষা দিচ্ছে, কিছুতে একটা চাকরি জুটাতে পারছে না। এদিকে বন্ধু বান্ধব যে যেখানে আছে সকলেরই হুড় করে চাকরি হয়ে যাচ্ছে। সবাই বলে, তোর বাবা এত ভালো চাকরি করে, তোর দিদি চাকরি পেয়ে গেল, কিরে তুই চাকরি পাচ্ছিস না কেন? তার মানে তুই পড়াশোনায় একদম গোল্লা, তোর দ্বারা কিচ্ছু হবে না। ওই সুন্দর মুখটা নিয়ে কি হবে বলতো? একটা ভালো বিয়ে করতে পারবি, কিন্তু আমাদের মতন চাকরি করতে পারবি না। এই কথাগুলো শ্রেয়সী যত শুনত, তত যেন ভেতরে একটা হিংসুটে প্রবণতা বৃদ্ধি পেত। সে মনে মনে ভাবত, চাকরি তো আমি পাবই, যেভাবে হোক আমাকে একটা চাকরি জোগাড় করতে হবে, তার জন্য যা মূল্য দিতে হয় আমি দেব। এই ভেবে সেই মনে মনে নানা রকম ফোন দেওয়াটার চেষ্টা করে। কোনো ফোন দিয়ে তার কাজে আটে না। চাকরি পেতে গেলে তাকে তো আগে পরীক্ষায় পাশ করতে হবে, সে সেটা ভালো করে জানত। তারপরে সে মনে মনে ভাবে কিভাবে একটা সহজে চাকরি জোটানো যায়, কিন্তু তার উপায় সে খুঁজে পাচ্ছিল না। একদিন শ্রেয়সীর ছোটবেলার বান্ধবী প্রিয়া তার সঙ্গে কফি শপে গেছে চা খেতে খেতে একটু আড্ডা দিতে। হঠাৎ করে শ্রেয়ার ফোনে একটা ফোন আসলো। শ্রেয়া তখন খুব উৎকণ্ঠা স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ মাসি, আমি এখনই যাচ্ছি। তোমরা এক্ষুনি দেরি না করে দাদাকে নিয়ে হসপিটালে চলে যাও, আমি মা বাবাকে খবর দিচ্ছি, আমি যাচ্ছি। শ্রেয়সীর এই অস্থিরতা দেখে আমি জিজ্ঞাসা করলাম, কী রে শ্রেয়সী, তোর কী হয়েছে? তুই কোথায় যাচ্ছিস? আর কে ফোন করেছিল রে? কার কী হয়েছে? কি হসপিটালে যাবে? এতগুলো প্রশ্ন একবারে করে ফেললাম। তখন শ্রেয়া বলল, জানিস তো, আমার এক মাসির ছেলে আছে, মাসির একমাত্র ছেলে। ছেলেটা জটিল একটা অসুখে পড়েছে, দীর্ঘ 10 বছর ধরে ভুগছে। ওর কোনো অভাব নেই জানিস তো, ভীষণ বড় একটা চাকরি করে, কত ল্যান্ড প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, 3 তলা বাড়ি, কি না নেই বলতো। ধরে নে একটা রাজার ছেলে, আর দেখতেও সেরকম আমার দাদাকে, রাজপুত্রের মতো। গায়ের রং কি যেন টোকা দিলে রক্ত ঝরে পড়ে। আমি এখন যাই, বুঝেছিস, তোর সাথে আমার রাত্রে কথা হবে। আমি তখন বললাম, শ্রেয়া, রাত্রিবেলায় কিন্তু আমায় খবর দিস তোর দাদা কেমন আছে। শ্রেয়া বলল, ঠিক আছে, আমি যদি ফোন না করি তুই ফোন করে জেনে নিস। এই বলে শ্রেয়া কফি শপ থেকে বেরিয়ে গেল। আমি বাড়িতে আস্তে আস্তে মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল, আর মনে মনে ঠাকুরকে বললাম, ঠাকুর, আমার এই প্ল্যানটা যদি সাকসেস হয়, তাহলে মনে করো আমি পৃথিবীর সবথেকে বড় সফল একজন অভিনেত্রী। আমি জীবনে সব কিছু পাবো যদি আমার এই প্ল্যানটা সাকসেসফুল হয়। এই ভাবতে ভাবতে মনে বেশ একটু ফুর্তি নিয়ে বাড়িতে ফিরলাম। রাত যখন 10:30 বাজে, শ্রেয়ার ফোন না আসাতেও আমি ইচ্ছে করে ওকে ফোন করলাম। ফোন করে শ্রেয়াকে বললাম, শ্রেয়া, তোর দাদা এখন কেমন আছে? শ্রেয়া বলল, এখন একটু ভালো আছে, তবে যাই করা হোক না কেন ও কিন্তু আর বেশি দিন বাঁচবে না। ওর আয়ু প্রায় শেষ হতে চলেছে, শুধুমাত্র টাকার জোরে ডাক্তাররা ওকে বাঁচিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি বললাম, শ্রেয়া, আমি তো দাদাকে দেখতে যাব, তুই আমাকে একটু ব্যবস্থা করে দে। শ্রেয়া বলল, এখন তো হসপিটালে আছে, পরশু ও বাড়িতে ফিরবে, তখন তুই যাস। আর তাছাড়া তুই কেন যাবি? আমার দাদা তোর কে হয়? আমি বললাম,
কেউ হয় না, আমি যাব একজন অসুস্থ মানুষ তাকে দেখতে। শ্রেয়া বলল ঠিক আছে, পরশুদিন সকাল 10টায় তুই চলে আয় আমার বাড়িতে, আমি তোকে নিয়ে যাব। পরশুদিন আসলো, ঠিক সকাল 10টায় শ্রেয়ার বাড়িতে গিয়ে আমি উপস্থিত হলাম। শ্রেয়া দেখি রেডি আছে, আমাকে নিয়ে ওর মাসির বাড়িতে গেল। মাসির বাড়িতে ঢুকতেই আমার চোখটা যেন ধাঁধিয়ে গেল। কি বড় 3তলা বাড়ি, চা চকচকে, 4-5টা বাড়ি। দারোয়ান এসে গেট খুলল। মনের মধ্যে যেন আমার আশাটা আরও দৃঢ় হয়ে গেল। আমার যেন আর তর্স হয়েছে না। আমি শ্রেয়াকে বারবার করে বলছি, তাড়াতাড়ি নিয়ে চো না তো দাদার ঘরে। শ্রেয়া ভাবছে আমি এত দরদি, আমি এত ভালো মেয়ে, ওগুলো দাঁড়া নিয়ে যাচ্ছে। অবশেষে শ্রেয়া তার দাদার ঘরে নিয়ে গেল। বিছানার মধ্যে একটা সুপুরুষ আধ শোয়া হয়ে বসে আছে। তাকে দেখে যেন মনে হচ্ছে কোনো এক রাজপুত্র রাজ সিংহাসনে বসে আছে। আমি তার কাছে যেতেই সে আস্তে করে আমার দিকে চোখটা তুলল। তারপরে শ্রেয়া বলল, দাদা এই আমার বান্ধবী, ওর নাম শ্রেয়সী, ও এসছে আমার সাথে তোর সাথে দেখা করতে। দাদা তখন বলল, ঠিক আছে আপনি বসুন। আমি বসলাম। দাদা বললেন, আপনি এসছেন আমার সাথে দেখা করতে? নাই আসতে পারতেন, আমি আর চাই না নতুন কোনো মানুষের সঙ্গে দেখা করতে, কারণ যত দিন যাচ্ছে তত যেন আমার মধ্যে এই চেনা মুখগুলো যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে, আবার একটা নতুন মুখ। আমি তখন বললাম, না না আপনি ওইভাবে ভাববেন না। এই বলে কিছুক্ষণ কথা বলার পরে আমি চলে এলাম। মনে মনে ভাবলাম এই দানটাকে কিছুতেই ছাড়া যাবে না, যেভাবে হোক আমার কেরিয়ারটাকে এবার তৈরি করতেই হবে। সেই সুযোগটা আমি পেয়ে গেছি। বাড়িতে এসে আমি সৌম্য মানে শ্রেয়ার দাদাকে ফোন করলাম। শ্রেয়ার কাছ থেকে নাম্বারটা নিয়েছিলাম। হাই হ্যালো কেমন আছেন এটা বলার পরে উনি বললেন যে আপনি আমাকে আর ফোন করবেন না। আমি বললাম, কেন করব না? আমি তো আপনাকে ফোন করব, আপনি কিছুতে পারবেন না আমাকে বাধা দিতে। এরপরে প্রত্যেকটা দিন আমি সময় করে নিয়ম করে 2বার করে ফোন করতাম। তারপরে একদিন হুট করে বললাম, শুনুন আমি আপনাকে আবার দেখতে যাব। সেই মানুষটি আমাকে তার বাড়িতে যেতে না করলো। আমিও জেদ ধরলাম, আমি কিছুতে ছাড়বো না, আমি যাব। তারপরে আবার একদিন শ্রেয়াকে ছাড়া আমি চলে গেলাম। আমি সুমোর ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলাম। সুমো আমাকে দেখে হকচকিয়ে গেল। ও বলল, আপনি কি করছেন, দরজাটা বন্ধ করলেন কেন? আমি দৌড়ে গিয়ে সুমোর বুকে ঝাঁপিয়ে পড়লাম। সুমোকে শক্ত করে আঁকড়ে ধরে বললাম, তুমি আমাকে আপনি করে বলবে না, তুমি আমাকে তুমি করে বলো। সুমো বলল, হ্যাঁ ঠিক আছে তুমি করে বলছি, কিন্তু তুমি এরকম করছো কেন, ছাড়ো আমাকে। আমি তখন বললাম, না সুমো আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন সুমো 2 হাতে জোর করে আমাকে সরিয়ে দিয়ে বলল, কি বলছো কি পাগলের মতন, তুমি জানো আমি তোমাদের মতন এত আয়ু নিয়ে পৃথিবীতে আসিনি, আমার মাত্র কদিন আয়ু আছে, আর তুমি এই সমস্ত পাগলের মতন কি বলছো, তুমি শোনোনি কিছু শ্রেয়ার কাছে? আমি বললাম, হ্যাঁ আমি সব শুনেছি, আমি সব শুনেছি, তুমি তুমি বলো আমাকে ভালোবাসো। সুমো বলল, তাই হয় নাকি? ভালোবাসতে যে আমার মানা, আমি যে ভালোবাসতে পারি না, ভগবান আমাকে কাউকে ভালোবাসার সুখ দেওয়ার সময়টুকু দেয়নি। আমি তখন আরও জোর কাটাতে লাগলাম। আমি বললাম, সুমো আমি আমি তোমাকে বিয়ে করবো, তুমি সব কিছু আয়োজন করো। সুমো কেমন যেন চুপ হয়ে গেল। মনে মনে সে ভাবলো, আমারও তো স্বপ্ন ছিল, আমারও তো আশা ছিল কাউকে নিয়ে সংসার করে আমি কারোর স্বামী হয়ে তার মাথার উপরে থাকি, কিন্তু নিষ্ঠুর পরিহাসে আমার আজ এই অবস্থা। সুমো তখন বলল, না না এ কখনো হয় না, কি পাগলের মতন বলছো। সুমো যত আমাকে মানা করছে তত আমার জেদ চেপে যাচ্ছে। আমি বললাম, আমি সব কিছু জানি,
সব কিছু জেনেই আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি হও প্লিজ। তোমার যেই কয়দিনই আয়ু থাকুক না কেন, আমি সেই কয়দিন তোমাকে সুখ দিতে চাই। পৃথিবীর সমস্ত সুখ আমি তোমাকে দিতে চাই। তুমি রাজি হও। তখন সমু বলল, আমাকে বিয়ে করা মানে বৈধব্যকে মাথা পেতে নেওয়া। আমি বললাম, আমি সেটাও মেনে নেব, আমি তোমার বিধবা হয়ে সারা জীবন বাঁচব, কিন্তু একদিনের জন্য হলো তুমি আমার মাথায় সিঁদুরটা পরাও। কি জানি কি হলো, জানি না। সমু যেন হঠাৎ করে পাল্টে গেল, বললো ঠিক আছে, ভেবে দেখছি। আমি তখন বললাম, তুমি যদি আমাকে বিয়ে না করো, তোমার আগে কিন্তু আমার মৃত্যু হবে। সমু তখন তার হাতটা দিয়ে আমার মুখটা চিপে বলল, না না, ও কথা বলো না, তুমি জানো না মৃত্যু কি ভয়ঙ্কর, আমি কখনো এটা হতে দেবো না। ঠিক আছে, আমি বাড়িতে কথা বলছি। তারপরে দুই বাড়ির সঙ্গে কথা শুরু হলো। আমার বাড়িতেও কেউ মেনে নিতে চাইছে না, সমুর বাড়িতেও কেউ মানতে চাইছে না। শুধুমাত্র আমার জেদে অবশেষে তারা হার মানল। একদিন শুভ দিন দেখে আমাদের বিয়ে ঠিক হলো। বিয়ের আগে যথারীতি নিয়ম মেনে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হলো। ব্যাস, কেল্লা ফতে। এটাই তো আমি চেয়েছিলাম। রেজিস্ট্রি হওয়ার পরও সৌম্য বারবার আমাকে বলেছিল যে যেটুখানি হয়েছে সেটুখানি থাক, আর বেশি দূর আগিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। তারপরে আমার জিদের কাছে সে হার মানল। আমাদের খুব ধুমধাম করে বিয়ে হলো। শ্বশুরবাড়ি থেকে আমাকে পা থেকে মাথা অবধি সোনায় মুড়িয়ে দিল। আমাকে যেন রাজকুমারীর মতো লাগছে। মনে আজকে আমার ভীষণ ফুর্তি। আর মাত্র কয়েকটা দিন পরেই এই সমস্ত কিছু আমার হবে। সমুর চাকরিটা আমার হবে, তার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ল্যান্ড যা যেখানে আছে সব কিছু আমার হবে। তারপরে আমি মুক্ত একটা পাখি। রেজিস্ট্রি ম্যারেজের পরে সোমা আমাকে বলল, শোনো, আমি চলে যাবার পরে আমি চাই না তুমি এইরকম থাকো। আমার যা কিছু আছে সমস্ত কিছু আমি তোমার নামে উইল করে দেব। তারপরে সোম আমার নামে তার সমস্ত কিছু উইল করে দিল। পরে আমি জেনেছিলাম যে সোম নাকি তার অফিসে সমস্ত লিগালি কাজকর্ম যাতে আমার ফরে হয় সেই সমস্ত ব্যবস্থাও করে গেছে। ছেলেটা ভীষণ ভালো। যদি বেঁচে থাকতো সারা জীবন বেশ সুখেই থাকতে পারতাম, কিন্তু কী করা যাবে, আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে একটা বিয়ে করে আমার কেরিয়ার গঠন করা। আমার উদ্দেশ্য একটা বিয়ে করে নিজেকে সাকসেসফুলের চূড়ায় পৌঁছে নিয়ে যাওয়া। আমার উদ্দেশ্য একটা চাকরি পাওয়া। সেটাতে আজকে আমি সফল হয়েছি। আমি যত ভাবছি তত নিজের শরীরে কাঁটা দিয়ে উঠছে। সমর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করল। বাড়িতে যেন কান্নার রোল উঠে গেল। আমিও খুব কাঁদলাম আমি। তারপরে সমর সমস্ত কাজকর্ম মিটে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি বলল, তুমি বলো মা, এখন তুমি কি করবে, কোথায় থাকবে? আমি বললাম, আমার স্বামী যখন নেই, তার স্মৃতি আঁকড়ে ধরে আমি এখানে কি করব? আমি বরঞ্চ বাবার বাড়িতেই চলে যাই। তাদের অনুমতি নিয়ে আমি বাবার বাড়িতে চলে আসলাম। তারপরে শুরু হলো সমস্ত কিছু অফিসিয়ালি কাজকর্ম, আইনি কাজকর্ম। যতদিন না সব কিছু আমি নিজে বুঝে নিতে পারছি ততদিন আমার যেন শান্তিতে ঘুম হচ্ছে না। অবশেষে আমি সব কিছু পেলাম। আমার স্বপ্ন আজকে পূর্ণ হলো। একটা বিয়ে যে একটা মেয়ের জীবনের এত বড় স্বপ্ন পূরণ করতে পারে, একটা বিয়ে যে আমার জীবনের সমস্ত আশাগুলো পূরণ করতে পারে, বিশ্বাস করো আমি কখনো ভাবিনি। এ তো বেশ আছে, খুব ভালো আছে। কেউ আমাকে আর বলতে পারবে না তুই বেকার, তুই একটা চাকরি জোটাতে পারিসনি।
আজকে আমি মস্ত বড় চাকরি করি। আজকে আমার প্রচুর টাকা, বিষয় সম্পত্তির কোনো কিছু অভাব নেই। এখন আমি পারবো অনায়াসে একটা সুস্থ সবল ছেলেকে বিয়ে করতে। একটা বিয়ে আমার জীবনটাকে পুরো বদলে দিল। একটা বিয়ে আমার কেরিয়ারটাকে সম্পূর্ণভাবে সাকসেসফুল করে দিল। যেখানে ভালোবাসা ও বিশ্বাস বিক্রি হয়ে যায়, বিবাহ হয়ে যায় একটা ব্যবসার মাধ্যম। কখনো ডিভোর্স, কখনো মৃত্যু, বা আরও কত কিছু। যেখানে ভালোবাসা ও বিশ্বাস